ন্যারেশন করবো যেহেতু তোমাদের 9 এবং ইন্টারমিডিয়েট যেখানে জন্য কেন ন্যারেশন হচ্ছে প্যাসেজ ন্যারেশনটা বেশি আছে, সুতরাং হচ্ছে তোমাদের প্যাসেজ ন্যারেশনই পড়তে হবে। এখন আমরা যদি প্যাসেজ ন্যারেশন পড়তে যাই আগে হচ্ছে সেন্টেন্স ন্যারেশনটা পড়তে হবে, কারণ হচ্ছে ন্যারেশনের বেসিকই বলা হচ্ছে সেন্টেন্স ন্যারেশন। সো আমাদের আগে জানতে হবে হাউ টু চেঞ্জ এ সেন্টেন্স ন্যারেশন প্রপারলি, দেন হচ্ছে আমরা প্যাসেজ ন্যারেশনে যাব। যেহেতু হচ্ছে আমরা ন্যারেশন যদি বলি, ন্যারেশনের বাংলাতে হচ্ছে উক্তি। ন্যারেশন দুই প্রকার, একটা হচ্ছে ডিরেক্ট আর একটা হচ্ছে ইনডিরেক্ট অথবা ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট বলা হয়, যেটাকে আমরা বাংলায় বলি প্রত্যক্ষ উক্তি, আর একটা হচ্ছে পরোক্ষ। এখন আমরা যদি হচ্ছে এটাকে প্রত্যক্ষ এবং পরোক্ষ বলতে কি বলি বা কি বুঝি, প্রথমত হচ্ছে প্রত্যক্ষ উক্তি মানে যেটা আমি সরাসরি বলি। যেমন তোমাকে যদি বলা হয় যে আমি বললাম আমি অসুস্থ, অথবা আমি তাকে বললাম, হ্যাঁ ধর আমি সাজ্জাদকে বললাম যে আমি অসুস্থ, তার মানে আমি যে অসুস্থ এই কথাটা জানান কে দিল? আমি নিজেই দিলাম, তার মানে এটা হচ্ছে ডাইরেক্ট। এখন মনে করো যে মারুফ অসুস্থ, সেক্ষেত্রে সাজ্জাদ জানে না, আমি জানি, তাই না? এখন আমি সাজ্জাদকে মারুফের অসুস্থতার নিউজটা দিলাম, তখন আমি কি বলবো? আমি বললাম সে অসুস্থ, এখানে সে বলতে কাকে বোঝানো হচ্ছে? মারুফ। তার মানে তুমি যদি বলো মারুফ কেন আসে না, আমি বললাম কি সে অসুস্থ, তার মানে এখানে তার কথাটা আমি বললাম। সো যখন আরেকজনের কথাটা হচ্ছে তুমি বলে দিবা, সেটাকে বলা হবে হচ্ছে ইনডাইরেক্ট। আর যখন সরাসরি তুমি কথা বলবা সেটাকে বলা হবে ডাইরেক্ট। সো এখন চেঞ্জ করতে হবে, ডাইরেক্ট দেওয়া থাকলে ইনডাইরেক্ট করতে হয় যেটা। কারণ ইংরেজির যে রুলসগুলো সেটা তো একটু আলাদা বা একটু ডিফারেন্স টাইপ। বাংলায় যতটা সহজ ইংরেজিতে তো ততটা সহজ না, সেটা আমাদের কিছু রুলস ফলো করতে হবে। আমরা যদি একটা সেন্টেন্স লিখি, he said to me, এখানে ইনভার্টেড কমা, এখানে কোটেশন চিহ্ন বলা হয়, এটাই হচ্ছে মূলত ন্যারেশন চিহ্ন। I am in, এটা বললো ন্যারেশন চিহ্ন। সো এখানে একটা কমা থাকবে আর এখানে এটা বলা হবে ইনভার্টেড কমা, এটা হচ্ছে মূলত ন্যারেশনের চিহ্ন। সো এটা আমরা একটা সেন্টেন্স লিখলাম, আরেকটা সেন্টেন্স লিখলাম হচ্ছে he says ইনভার্টেড কমা I am। সো আমরা দুটো সেন্টেন্স পেলাম, দুটো সেন্টেন্সে আমরা ডিফারেন্স দেখব। সো আমাদের এই দুটো সেন্টেন্স মূলত হচ্ছে ডিরেক্ট দেয়া আছে। সো আমরা কি করব, এটাকে ইনডাইরেক্ট বা ইনডাইরেক্ট বানাবো, পরোক্ষ বানাবো। এখন আমরা যে কোনো সেন্টেন্সকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে যখন করতে যাব কিছু রুলস ফলো করতে হবে। প্রথমত হচ্ছে আচ্ছা এই যে সেন্টেন্সের কমার বাহিরের অংশ সেটাকে বলা হয় হচ্ছে রিপোর্টিং ভার্ব। এটাকে কি বলা হয়? রিপোর্টিং ভার্ব। আর যেটা কমার ভিতরে থাকে মানে কথাটা যেটা মানে যে বিষয়টা টপিকসটা আলোচনা করা হচ্ছে সেই টপিকসটাকে বলা হয় হচ্ছে রিপোর্টেড, নট রিপোর্টিং, রিপোর্টেড স্পিচ। স্পিচ মানে কি? কথা। তাহলে কমার ভিতরে যেটা থাকবে, কমা বলতে ইনভার্টেড কমার ভিতরে যেটা থাকবে কোটেশন চিহ্নের ভিতরে, সেটাকে বলা হবে হচ্ছে রিপোর্টেড স্পিচ মানে কথা। আর যেটা কমার বাইরে থাকবে সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। সো আমাদের এই দুটো পার্ট আলাদা করতে হবে। প্রতিটা ন্যারেশনে প্যাসেজ ন্যারেশন বলো আর আদার হচ্ছে সেন্টেন্স ন্যারেশন বলো, দুইটাতে কি থাকবে? রিপোর্টিং ভার্বও থাকবে, রিপোর্টেড স্পিচও থাকবে। অনেক সময় প্যাসেজ ন্যারেশন হচ্ছে রিপোর্টিং ভার্বটা সরাসরি থাকে না, উজ্জ্বল থাকে, মানে অনেক সময় দেয়া থাকে না। যেমন আমরা যদি হচ্ছে কোনো প্যারাগ্রাফ লিখতে যাই বারবার প্রনাউন ব্যবহার করি থাকি। যেমন আমি যদি লিখলাম his name is সাজ্জাদ, তারপরে কি লিখবো? he is good, অথবা শর্ট করে লিখলাম he takes ... dash, যেটা বলি না। এখন শুকনা পাতা। এখন কথা হচ্ছে যে আমরা তাহলে কিভাবে চেঞ্জ করব? আমরা চেঞ্জ করব, প্রথম কাজ হচ্ছে 1 নাম্বার রুলস। আমরা বেশি রুলস ফলো করব না, বইটা আপাতত দেখার দরকার নেই, তুমি কয়েকটা রুলস মনে রাখবে। 1 নাম্বার কাজ হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্বটা চেঞ্জ করতে হবে। প্রথম কাজ কি? রিপোর্টিং ভার্ব চেঞ্জ করা। আমরা যে রিপোর্টিং ভার্বটা চেঞ্জ করব সেটা কি অনুযায়ী করব? অবশ্যই টেন্স অনুযায়ী করতে হবে। অবশ্যই কি হবে? টেন্স অনুযায়ী। আমরা তো জানি টেন্স তিনটা, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার।
স্যার ফিউচার নিয়ে আহামরি থাকে না, মূলত প্রেজেন্ট এবং পাস্ট নিয়ে থাকে। সেক্ষেত্রে এটা আমরা করবো, এটা আরো বিস্তারিত দিয়ে দিব। 2 নম্বর কাজ হচ্ছে এই যে ইনভার্টেড কমাটা আছে সেটাকে তুলে দিতে হবে। এই জন্য আমরা কি বলবো, ইনভার্টেড কমা পরিবর্তে সংযোজক কিছু ওয়ার্ড বসে শব্দ বসাতে হবে। যেমন হচ্ছে আমরা এটা বলবো কি অনুযায়ী, টেন্স অনুযায়ী। যেমন মানে এটা বলবো সেন্টেন্স অনুযায়ী। আমরা বেশিরভাগ ক্ষেত্রে 95% হচ্ছে দ্যাট ইউজ করি। এই দ্যাটটা মূলত কারণটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের কারণে। এটা আমরা লিখে দেব কেন হয়। 3 নাম্বার কাজ হচ্ছে এখানে যে সেন্টেন্স আছে পুরো টেন্সটা চেঞ্জ করা। টেন্স কি করতে হবে, চেঞ্জ করতে হবে। 3 নাম্বার কাজ হচ্ছে টেন্স চেঞ্জ করা। সো টেন্স তো টেন্স অনুযায়ী চেঞ্জ হবে। আচ্ছা 4 নাম্বার কাজ হচ্ছে সাবজেক্ট অনুযায়ী অবজেক্ট চেঞ্জ করা। প্রথমে যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী কি করতে হবে, পিছনেরটা কি বলা হবে, অবজেক্ট। তাহলে সাবজেক্ট অনুযায়ী অবজেক্ট কি করতে হবে, চেঞ্জ করতে হবে। এখন তোমরা আপাতত যদি এই চারটা, আরো কিছু ইনস্ট্রাকশন আছে বাট বেসিক কিন্তু চারটা রুলস। প্রথমে তোমরা স্টেপ বাই স্টেপ কাজ করবে। আমরা জানি যে সবকিছুর একটা নিজস্ব রুলস থাকে। ওই নীতিমালা যদি আমরা ফলো করতে যাই অনেক সময় কিছু নীতিমালা থাকে না। তখন যেমন হচ্ছে আমরা প্রথমে কি বলছি, রিপোর্টিং ভার্ব চেঞ্জ করা। সো আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা যদি করি, রিপোর্টিং ভার্ব চেঞ্জ মাস্ট বি হয়, কিন্তু অনেক সময় হয় না। আমরা প্রথমেই বলছি কিন্তু রিপোর্টিং ভার্বটা কি করতে হবে, চেঞ্জ করতে হবে। কি অনুযায়ী চেঞ্জ করতে হবে, টেন্স অনুযায়ী চেঞ্জ করতে হবে। অনেক সময় কিন্তু রিপোর্টিং ভার্ব চেঞ্জ হয় না, অনেক সময় হয় না, কখন হবে না। সো এটা আগে জানতে হবে। যখন চেঞ্জ করা লাগবে তখন কিন্তু আমরা টেন্স অনুযায়ী করব, কিন্তু যখন হচ্ছে চেঞ্জ হবে না তখন আমরা কি করব, বা বুঝবো কিভাবে যে কখন রিপোর্টিং ভার্বটা চেঞ্জ হবে না। এটা মনে রাখবা, যদি ভার্বের পিছনে কিছু না থাকে কমার আগ পর্যন্ত। যেমন এখানে কি হি সেড, এটা ভার্ব, পরে কি আছে আরেকটা জিনিস টু মি আছে। আর এটার দেখো হি সেজ, তারপরে ইনভার্টেড কমা শুরু, কিছু আছে ভার্বের পরে নাই। যখন ভার্বের পরে কিছু না থাকবে তখন এটা চেঞ্জ হবে। নট উই নিড টু চেঞ্জ, কখনো এটা চেঞ্জ করার প্রয়োজন নেই। তাহলে এটা কি সেজ আছে, সেজই থেকে যাবে, সেটা চেঞ্জ করার প্রয়োজন নেই। যদি করতেছো করতে পারো, পাস্ট টেন্সে নিতে পারো, প্রেজেন্টে পাস্ট, সমস্যা নেই, কিন্তু এটা করার কোনো প্রয়োজন নেই। কিন্তু যদি ভার্বের পিছনে কিছু থাকে, টু নে থাকতে পারে, কারো নাম থাকতে পারে, কোনো কিছু থাকতে পারে, কোনো ব্যক্তিকে বলতে 100% চেঞ্জ করতে হবে। সেটা চেঞ্জ হবে কি অনুযায়ী, টেন্স অনুযায়ী। সেটা চেঞ্জ হবে টেন্স অনুযায়ী। এখন কোন টেন্সে কি হবে, এখন অ্যাসার্টিভ যখন হচ্ছে আমরা অ্যাসার্টিভে যাব তখন সেইটার জায়গায় কি বলবে, প্রেজেন্ট ইনডিফিনিটে আসলে কি হবে, পাস্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট যদি থাকে তাহলে কি হবে, পাস্ট ইনডিফিনিট। তো এখন এটা তো রুলস আছে, তবে আমরা দুই একটা জিনিস লিখে দিতে পারি। যেমন হচ্ছে তোমার যদি পিছনে থাকে তাহলে বেশিরভাগই ভাষায় অ্যাসার্টিভ সেন্টেন্সে কি সেড অথবা টোল্ড, সেড অথবা কি টোল্ড। সেজ থাকলে সেড, সেড থাকলে কি হবে, টোল্ড। অর্থাৎ যদি সেজ থাকে তাহলে হবে হচ্ছে সেড, আর যদি সেড থাকে তাহলে হবে হচ্ছে টোল্ড, অথবা সেড থাকলে তুমি সেডই রাখতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা রিপোর্টিং ভার্বে কি বসাবো, সেড অথবা টোল্ড। তারপরে আরেকটা সেন্টেন্স আছে আমাদের, সেটা কি ইন্টারোগেটিভ। আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের কথা যাই। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি আসো, সেক্ষেত্রে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ভার্বে কি বসে, রিপোর্টিং ভার্ব। আমরা জানি ইন্টারোগেটিভ মানে কি, জিজ্ঞাসা করা, কোনো কিছু জিজ্ঞেস করা। তো জিজ্ঞেস করলে আনসার হবে দুই রকমের, একটা হচ্ছে ডাবলস কোশ্চেন আর একটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হয়। যেমন আর ইউ স্টুডেন্ট, তুমি কি ছাত্র, যেমন হচ্ছে আর ইউ স্টুডেন্ট, এটা লিখলাম, এটা কি ইন্টারোগেটিভ সেন্টেন্স না। আবার যদি বলা হয় হোয়াট ইজ ইউর নেম, এটাও কি প্রশ্নবোধক চিহ্ন, সহজে বোঝা যাচ্ছে। কিন্তু এটা অক্সিলিয়ারি ভার্বের আর এটা হচ্ছে ডাবলস কোশ্চেন। সো ইন্টারোগেটিভ সেন্টেন্সে ভার্বে দুইটা জিনিস বসে, একটা হচ্ছে ইফ আর একটা হচ্ছে তোমার ডাবলস কোশ্চেন যেটা থাকে সেটাই। একটা হচ্ছে ইফ আর একটা হচ্ছে ডাবলস কোশ্চেন, যা বলবে সেটাই। আচ্ছা ইফ কোথায় বসে, যেটা তোমার হ্যাঁ না উত্তর দেয়, ইয়েস নো। যেমন আর ইউ স্টুডেন্ট, কেটা কেটা স্টুডেন্ট, হ্যাঁ। আর ইউ স্টুডেন্ট, নো।
ঠিক আছে, কিন্তু হোয়াট ইজ ইউর নেম এক লাইনে আনসার আসবে হা না দিয়া না, যে কোশ্চেনগুলো হচ্ছে এক লাইনে আনসার আসবে না সেগুলোতে হচ্ছে ডাবলস কোশ্চেন বসবে। ডাবলস কোশ্চেন মানে হোয়াট দেয়া থাকলে হোয়াট বসবে, হো দেয়া থাকলে হো বসবে, হোম দেয়া থাকলে হোম বসবে, হুইজ দেয়া থাকলে মানে যেটাই দেয়া থাকবে সেটাই বসবে, চেঞ্জ হবে না। কিন্তু যদি অক্সিলারি ভার্ব দেয়া থাকে অথবা এক মানে হা নাতে আনসার আসে, কোশ্চেন দেখে বুঝবে, যদি ইয়েস নোতে আনসার আসে তাহলে কি বলবে ইফ, যদি ইয়েস নোতে আনসার আসে তাহলে কি বসবে ইফ, তাহলে কিন্তু ইন্টারোগেটিভ। আর অ্যাসার্টিভে বসবে হচ্ছে সেড এবং টোল্ড দুইটা। এটা বুঝছো, এটা কিন্তু খুবই ঝামেলা। ইন্টারোগেটিভে অনেক সময় ইফ বসে, অনেক সময় ডাবলস কোশ্চেন বসে, কখন বসে সেটা কিন্তু আমি ক্লিয়ারিফাই করে দিলাম। যদি এক কথায় আনসার আসে তাহলে ইয়েস নোতে ইফ বসবে, আর যদি এক কথায় আনসার না আসে তাহলে হচ্ছে যে এটা থাকবে ডাবলস কোশ্চেনে। ডাবলস কোশ্চেন তো বুঝো, যেটা ডাবলস ওয়ার্ড দিয়ে প্রশ্ন করা হয়। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার পরের সেন্টেন্স কি ইম্পারেটিভ, তাই না? এবার আসো ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা কিসের কাজ করতেছি? এই ভার্বের প্রতিটা ভার্ব প্রথম কাজ করতেছি আমরা। প্রথম কাজ হচ্ছে ভার্ব চেঞ্জ করা। আমরা ভার্ব চেঞ্জ করব কি অনুযায়ী? টেন্স অনুযায়ী। সো আমরা এই জন্য প্রতিটা সো ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি, যেটা দ্বারা কোনো আদেশ, নিষেধ, অনুরোধ এইসব বোঝায়। ছয়টা জিনিসকে মূলত বোঝায়। সো আমরা তিন চারটা পড়ব। তাহলে অর্ডার, রিকোয়েস্ট, কমান্ড। কমান্ড আর অর্ডার তো একই, তাই না? সো অর্ডার, রিকোয়েস্ট আর একটা কি হবে অ্যাডভাইস। আচ্ছা, যখন তোমাকে অর্ডার বোঝাবে, আদেশ বোঝাবে, তুমি বোঝাচ্ছ আদেশ, তখন কি লিখবা অর্ডার। যখন হচ্ছে তোমার অনুরোধ বোঝাবে তখন তুমি কি লিখবা রিকোয়েস্ট। যখন তোমাকে হচ্ছে আর কি বোঝাইতে পারে আদেশ, অনুরোধ, আরেকটা কি অ্যাডভাইস, উপদেশ। তাহলে উপদেশ যখন বোঝাবে তখন কি হবে অ্যাডভাইস। আচ্ছা, এখানে একটা আমরা উদাহরণ দিই। গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, এটা দ্বারা কি বোঝায়? অর্ডার মানে অর্ডার নাকি হচ্ছে রিকোয়েস্ট? অর্ডার। এক গ্লাস পানি দাও, এটা কি অর্ডার নাকি রিকোয়েস্ট? অপরিচিত ভাষায় যে কাউকে অর্ডার দেওয়া যায়, তাহলে তখন কি বোঝাবে? এক গ্লাস পানি দেওয়ার কথা বললো, যেমন ধরো হচ্ছে আমাদের বাসায় বা তোমাদের বাসায় গেলাম, তোমারা বললে নাই পানি নিয়ে এসে বললা, কিন্তু তোমার আম্মু অন্য কারণে তোমার খুঁজেই পেলাম না, আমার পানি লাগবে, তখন আমি কি বলবো এক গ্লাস পানি দিয়ে আন্টি বা যাই বলি না কেন। আচ্ছা, সেই ক্ষেত্রে এটা কি অর্ডারে থাকবে নাকি রিকোয়েস্টে চলে যাবে? চলে যাওয়ার কথা কিন্তু রিকোয়েস্টে কিন্তু আসলে যাচ্ছে না। রিকোয়েস্ট তখনই হবে যদি সামনে প্লিজ লাগানো হয় অথবা পিছনে প্লিজ লাগানো হয়। প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, তোরা সারাদিন মানলেও যখন প্লিজ করে দেবো তখন রিকোয়েস্ট হয়ে যাবে, যে কোনো কথারে। তাহলে সামনে অথবা পিছনে কোথাও কোথাও যদি প্লিজ কথাটা উল্লেখ করে দেয় অর্ডারে বা কোনো কিছুতে, তাহলে কি হয়ে যাবে রিকোয়েস্ট। অর্থাৎ কোনো সাউন্ডে প্লিজ থাকলে এটা ডেফিনেটলি কোথায় চলে যাচ্ছে রিকোয়েস্ট। আচ্ছা, এরপরে উপদেশ অ্যাডভাইস দিল, ডোন্ট স্মোক, কত শুকনা কথা। সাজ্জাদ যেটা করে, আমার সোনা পাখি যেটা করে। সো এই যে উপদেশটা এগুলা করা হচ্ছে এটা। এখন ধরো তুমি কোনটা আসলে এই তিনটা বুঝতেছো, এছাড়াও আরো তিনটা জিনিস আছে আমরা জানি, নিষেধ আছে, ফরগিভ যেটাকে বলা হয়। এখন কোনোটাই তুমি বুঝতেছো না আসলে কি হবে, তখন যদি বুঝো না এটা কনফার্ম যে ইম্পারেটিভ সেন্টেন্স, তখন কি বসাই দিবা টোল্ড। টোল্ড কখনো যখন কোনো কিছুই বুঝতেছো না, যদি না বুঝো কোনো কিছুই ধরো বুঝতেছো না, তখন কি বসাবা টোল্ড। ধরে নিব হচ্ছে টোল্ড। টোল্ড কোথায় বসাইতাম আমরা? অ্যাসার্টিভ। টোল্ড কোথায় বসাইতাম? ওই যে অ্যাসার্টিভ। আচ্ছা, তাহলে গেল ইম্পারেটিভ। তারপরে হচ্ছে কি অপটেটিভ। অপটেটিভ সেন্টেন্স কাকে বলে? যেটা হচ্ছে তোমার প্রার্থনা আশীর্বাদ বোঝায়, তাই না? অপটেটিভ, যেটা দ্বারা প্রার্থনা এবং আশীর্বাদ বোঝায়। তার মানে আমরা অপটেটিভ সেন্টেন্সে দুইটা জিনিস বুঝাইতে পারি, একটা হচ্ছে উইশ আর একটা কি প্রে, মানে প্রার্থনা করা আর একটা কি উইশ করা, তাই না? এই দুইটা বসাবে অপটেটিভ সেন্টেন্সে। তারপর যেমন তোমাকে বললো মে আল্লাহ গ্র্যান্ট ইউ, মে আল্লাহ হেল্প ইউ, এসব কিছু বললে কি হবে? যেমন হ্যাপি বার্থডে, সো এটা কি হয়ে যাবে উইশড। আই উইশড ইউ হ্যাপি বার্থডে, আমি উইশ করেছি তোমার জন্মদিন শুভ হোক। সো অপটেটিভ গেল। সো অপটেটিভ একদম সহজ। এরপরে যদি আমরা এক্সক্লেমেটরি যে টাইপিং ওটা আরো সহজ। এক্সক্লেমেটরিতে যদি যাও সেটা আরো সহজ। সেখানে কি হবে?
উইথ সরো অথবা কি আনন্দ দুঃখ দুইটার একটা বুঝাবে, তাই না? হ্যাঁ, ওটা জয় অফ সরো, জয়, হ্যাঁ এসব বোঝাবে। তারপর হচ্ছে তোমার ডাবলস কোশ্চেন আসতে পারে, যেমন হোয়াট এ বিউটিফুল লেডি হি ইজ, মানে শি ইজ, কত সুন্দর একটা মহিলা, হ্যাঁ চকিকালি এগুলো পড়ে। তো এই হলো আমাদের তাহলে প্রথম কাজ গেল আমাদের কি ভার্বের ব্যবহার, ভার্ব ব্যবহার করতে পারবা। আচ্ছা যদি পারা এবার আসো ইনভার্টেড কমা। ইনভার্টেড কমার পরিবর্তনটা আমরা অলরেডি বলে দেই। ইনভার্টেড কমাটা কি অনুযায়ী বসবে বলছি আমরা, সেন্টেন্স। তাহলে সেন্টেন্সে আসো, অ্যাসার্টিভ সেন্টেন্সে বসবে হচ্ছে দ্যাট। অ্যাসার্টিভ সেন্টেন্সে কি বসবে, দ্যাট। সব সময় অ্যাসার্টিভ সেন্টেন্সে কি বসবে, দ্যাট। তারপরে ইন্টারোগেটিভ, এটা কোনো চেঞ্জ নাই কিন্তু। তারপরে ইন্টারোগেটিভে সব সময় বসবে হচ্ছে হয় ইফ না বসবে হচ্ছে আস্কড, আস্ক, আস্ক অথবা আস্কড। আস্ক কখন বলবে, প্রেজেন্ট টেন্স বোঝালে আস্ক, পাস্ট টেন্স বোঝালে আস্কড। ইম্পারেটিভ, আচ্ছা ইন্টারোগেটিভ লাগলাম, এবার ইম্পারেটিভ। ইম্পারেটিভে বসবে হচ্ছে টু অথবা নট টু, টু অথবা নট টু। নট টু তো বুঝি মানে নেগেটিভ বোঝালে, নট টু কখন বলবে, যখন হচ্ছে নেগেটিভ বোঝাবে। তারপর আর কি আছে, অপটেটিভ, অপটেটিভ। তাহলে ইম্পারেটিভে কি বুঝতেছে এখানে দেওয়া, কিন্তু নরমালি টু নট টু এগুলো কিন্তু দেয়াই থাকে, ইম্পারেটিভেও এগুলাই বসবে। সো অপটেটিভে বসবে সবসময় হচ্ছে কি, ওটা তো দ্যাট বসবে, হ্যাঁ অপটেটিভেও দ্যাট বসে। তারপর হচ্ছে এক্সক্লেমেটরি, এক্সক্লেমেটরি কি বসে, আচ্ছা এক্সক্লেমেটরি হচ্ছে তোমার অক্সিলারি ভার্ব বসতে পারে অথবা দ্যাট বসে বেশিরভাগ সময়, অথবা সৌর জয় যেগুলো থাকে তোমার ওই যে ভার্বে সেগুলো মোটামুটি বসে। আচ্ছা তারপর হচ্ছে টেন্স চেঞ্জ করতে হবে। তার মানে এইখানে ঝামেলার জায়গা মাত্র দুইটা, একটা হচ্ছে ইন্টারোগেটিভ আর একটা হচ্ছে ইম্পারেটিভ। আর বাকি সবগুলোতেই ম্যাক্সিমাম সময় দ্যাট বসে। এইজন্য আমরা বলি যে ন্যারেশনের 95% or 96% এর হচ্ছে আমরা ইনভাইটেড কমার পরিবর্তে দ্যাট ব্যবহার করি। এইজন্য সবাই যখন ন্যারেশন করে প্রথমতেই বলে ফেলে হি সেড দ্যাট, গোজ দ্যাট, এন্ড দ্যাট, দ্যাট খালি দ্যাটের উপরে চালায় দেয়। আচ্ছা এবার আসি আমরা টেন্স চেঞ্জ করব। এবার আমরা টেন্স যদি চেঞ্জ করতে যাই, প্রথমত টেন্স চেঞ্জ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ এখানে, কারণ টেন্স না হলে তুমি সবকিছু করলা, দ্যাট পর্যন্ত সুন্দর করে বসাবা, টেন্স যদি না হয় তোমার পুরোটা কেটে দিবে। সো আমরা যখন টেন্স চেঞ্জ করব, ধরো প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট থাকলে কি হবে, পাস্ট। আচ্ছা এবার আসো প্রেজেন্ট থেকে পাস্টের রূপান্তরটা আমরা দেখি। ধরো প্রেজেন্ট ইনডিফিনিট আছে পি আই, মানে পি আর ইনডিফিনিট, মানে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে কি হবে, পাস্ট ইনডিফিনিট। ধরো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, সেক্ষেত্রে হবে পাস্ট কন্টিনিউয়াস। যদি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট থাকে তাহলে হবে পাস্ট পারফেক্ট। যদি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে তাহলে হবে হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এটা আমরা কিসের পরিবর্তন পেলাম, প্রেজেন্ট থেকে পাস্ট। অর্থাৎ যদি কোনো সেন্টেন্সগুলো, ভিতরের সেন্টেন্সগুলো যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে সেম পাস্টটা হবে, সেম পাস্ট, মানে যে প্রেজেন্ট থাকবে সেম পাস্ট হবে, কখনোই প্রেজেন্ট হওয়ার সুযোগ নেই। ইনডাইরেক্টে কখনোই প্রেজেন্ট হওয়ার সুযোগ নাই, যে প্রেজেন্ট থাকবে সেটা ফার্স্ট হবে, ডেফিনেটলি ফার্স্ট হবে। এবার আসো ডাইরেক্টলি প্রেজেন্ট পাস্ট দেয়া আছে, আমরা বলছি যে এটা কিন্তু প্রেজেন্টে আছে, এটাও প্রেজেন্টে আছে, কিন্তু প্রশ্নে বা ডাইরেক্ট সেন্টেন্সে হচ্ছে তোমার কি দেয়া আছে, পাস্ট দেয়া আছে। তখন কি আমরা চেঞ্জ করব, যদি পাস্ট ইনডিফিনিট থাকে, যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে হচ্ছে পাস্ট পারফেক্ট। যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে কি হবে, পাস্ট পারফেক্ট। অর্থাৎ এক নাম্বার থাকলে কয় নাম্বার হবে, 3 নাম্বার। এবার যদি 2 নাম্বার থাকে, পাস্ট কন্টিনিউয়াস থাকলে কি হবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা এবার যদি পাস্ট পারফেক্ট থাকে, যদি পাস্ট পারফেক্ট থাকে তাহলে পাস্ট পারফেক্টই হবে। আচ্ছা তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস থাকলেও চলে যাবে। এবার আসে আরো কিছু পরিবর্তন। আমরা বলছি আমি যা থাকলে ওয়াজ ওয়্যার হয়, তাই না? এবার আসো বার, বারবার 1 থাকলে কি হবে, বার 2, বার 2 থাকলে কি হবে, বার 3।
আবার যদি ভার্ব 3 থাকে তাহলে ভার্ব 3 প্লাস হেড আসবে, হেড বিন। সো এই হচ্ছে টুকটাক রুলস আর কি, মানে যে জিনিসগুলো আছে সেটা। এখন আরো কিছু ওয়ার্ড আছে তোমরা, এরপরে কি বলছি আমরা অবজেক্ট চেঞ্জ করতে হবে। সো এটা হচ্ছে তোমার টেন্স চেঞ্জ করা। এরপর হচ্ছে আমাদের কাজ অবজেক্ট চেঞ্জ করতে হবে। অবজেক্ট মানে সাবজেক্ট অনুযায়ী অবজেক্ট হবে। এখন ধরো এখানে আই আছে, আই দ্বারা কাকে বোঝাচ্ছে, মারুফকে বোঝাচ্ছে, তাহলে লাস্টে কি হবে, হি বা হিম হবে অবজেক্ট, সাবজেক্ট আর হবে না, অবজেক্টটা ব্যবহার করতে হবে। আরো কিছু শব্দ আছে চেঞ্জ হয়, যেমন হচ্ছে ধরো বললো ইয়েস্টারডে, ইয়েস্টারডে থাকলে কি হবে, অথবা টুডে আছে, অথবা টুমরো আছে, এগুলো বইয়ে দেয়া আছে। টুডে থাকলে হয় দ্যাট ডে, ইয়েস্টারডে থাকলে দা প্রিভিয়াস ডে, মানে গতকালকে আগের দিন, আজকের আগের দিন। আর যদি টুমরো থাকে তাহলে কি হবে, দা ডে আফটার অথবা দা নেক্সট ডে। সো এই ওয়ার্ডগুলো কিন্তু বইয়ে দেয়া আছে একটা চার্ট, এই যে এখানে একটা চার্ট দেয়া আছে। আর হচ্ছে তোমার মডেল ভার্ব তো জানোই, ক্যান থাকলে কুড হয়, ম্যান থাকলে মাইট হয়, হ্যাঁ, উইল থাকলে কি হয়, উড হয়। সো এগুলো মডেল ভার্ব সব চেঞ্জ হবে। যেহেতু ইন্টারমিডিয়েটে পড়ে এত রুলস আসলে পড়ার সময় নেই, এজন্য আমরা এখানে যে দুইটা एग्जांपल লিখছিলাম এগুলো এবার একটু সমাধানে যাই এই রুলস অনুযায়ী। আচ্ছা, আমরা প্রথমে কি লিখছিলাম, হি সেড টু মি আই এম ইল, সে আমাকে বলল আমি অসুস্থ, সে আমাকে বলল আমি অসুস্থ। তাহলে কে অসুস্থ আসলে, আমি নাকি সে, সে অসুস্থ। তাহলে এটাকে যদি আমরা সমাধান করতে চাই তাহলে আমরা কি লিখব, হি, এটা কোন টেন্স, পাস্ট, এটা প্রেজেন্ট, কোন সেন্টেন্স, আই এম ইল, অসুস্থ, কোন সেন্টেন্স, অ্যাসার্টিভ, নরমাল সেন্টেন্স, কোন সেন্টেন্স যদি না বুঝে অ্যাসার্টিভ। আচ্ছা, অ্যাসার্টিভ সেন্টেন্স এটা হচ্ছে পাস্ট টেন্সে আছে, সো অ্যাসার্টিভ সেন্টেন্স এটা পাস্টে হবে, সেটা থাকলে কি হয়, টোল্ড, তাহলে এই টু তো আর আসবে না, তাহলে হি টোল্ড মি, ইনভার্টেড কমার পরিবর্তে কি হয়, অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট হয়। সো হি টোল্ড মি দ্যাট, আমরা তো কমা তোলার জন্য এই কাজগুলো করতে যাব না, কোনো কমা বলবে না। সো এখানে আই মানে সাবজেক্টটা চেঞ্জ করতে হবে, এখানে আই মানে কে, আমি নাকি সে, সে, সে বলল সে, তার মানে পুলা হইলে হি, বেডি হইলে সি, তার মানে হি। এটা কোন টেন্স, এম, প্রেজেন্ট ইনডিফিনিট। আমরা কি বলছি, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে কোন টেন্স হবে, পাস্ট ইনডিফিনিট। প্রেজেন্টের যেটা থাকবে পাস্টের সেম হয়ে যাবে, তাহলে এম, এম ইজ আর হচ্ছে কি প্রেজেন্ট টেন্স, আর ওয়াজ ওয়্যার হচ্ছে পাস্ট টেন্স। ওয়াজ কখন হয়, যখন একজন বোঝায়, আর ওয়্যার বোঝায় হচ্ছে পুরো বিল্ডিং এর সবাই বুঝালে, তাহলে কি হবে, হি ওয়াজ ইন, হয়ে গেল। পিছনে অবজেক্ট আর কিছু নাই, যদি থাকতো তাহলে ওটাও চেঞ্জ করা লাগতে পারতো বিভিন্ন সুযোগ। আচ্ছা, এবার দুই নাম্বারটা দেখো সমাধানে, হি সেইস আই এম ইল, আমরা এটা পুরোটাই প্রেজেন্ট সেন্স, এটাও প্রেজেন্ট, এটাও কি প্রেজেন্ট। আমরা কি বলছি যে ভার্বের পিছনে যদি কিছু না থাকে তাহলে আমাদের এটা চেঞ্জ করার প্রয়োজন নাই, তবে চেঞ্জ করার সমস্যা নাই। সো আমরা দিলে এটা কি লিখলাম, হি সেইস লিখলাম, হি সেইস দ্যাট, দ্যাট কেন, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই এখানে কি হবে, হি, এটা চেঞ্জ হয়ে যাবে, কোনো প্রেজেন্ট টেন্স থাকবে না ইনডাইরেক্ট, তাই না? তাহলে কি হবে, হি ওয়াজ সেম টু সেম। এখন এই দুটার ডিফারেন্সটা কোথায়, বা আসলে বুঝতে সমস্যাটা কোথায় এখানে, অনেক তো আরো টাফ ওয়ার্ড থাকবে, এটা অ্যাসার্টিভ দিলে অনেক সহজ মনে হচ্ছে, বাকিগুলো আয়াসটা আসবে বা বিভিন্ন সেন্টেন্স অনুযায়ী আলাদা আসবে, সেটা আমরা প্র্যাকটিস করলে হয়ে যাবে। সো আগে হচ্ছে সেন্টেন্স রিলেশন প্র্যাকটিস করতে হবে। এই যে দুইটা আমি উদাহরণ বাংলাইলাম, এই দুইটার ভিতরে বুঝো নাই কোনটা বল, দেখো কোনটা বুঝো না, কি বুঝছো, যদি দরকার না করো পরে মনে করো। নিচেরটা তো এখানে পিছনে কিছু হয় নাই কেন, আমরা কি বলছিলাম, একটা বলছে যে যদি এই রিপোর্টিং ভার্ব বলে, ভার্বে পিছনে যদি কিছু না থাকে, মানে কমার আগ পর্যন্ত, এখানে ভার্ব কোনটা, সেইস, এটার ভার্ব সেইস, সেটার পরে কি আছে, টু মি, এখানে সেইসের পরে ধরেন এখানে সেইডই আছে, পিছনের অংশটা ধরেন নাই, যদি পিছনে কিছু না থাকে তাহলে এই ভার্বটা চেঞ্জ করার দরকার না, যেটা থাকবে সেটাই দিয়ে দিই। এইজন্য এখানে সেইসের পরে কিছু ছিল না বলে আমরা সেইসটা সেইসেরই দিয়ে দিই, আর এই কমার পরিবর্তে দ্যাট বসাইছি, আর এই বাকিটা তো টেন্স অনুযায়ী বসছে, আর এটা চেঞ্জ করছি কারণ টোল্ডের পরে টু মি ছিল। সো এটা গেল হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার আমরা দুটো হচ্ছে ইম্পারেটিভের ইন্টারোগেটিভের প্র্যাকটিস করি।
রাস্তাটা এটা খাই দিল না, সব খাওয়া করে বলে করে। আচ্ছা ধরো হচ্ছে মুহাম্মদ said to Imran, do you like to read Quran? মোহাম্মদ এখানে একটু কোশ্চেন চিহ্ন হবে। মোহাম্মদ said to Imran, ইমরান হয়ে গেছে। Do you like to read Quran? তুমি কি কোরআন পড়তে পছন্দ করো অথবা কোনো কিছু লিখতে পারো যে এটা পড়তে পছন্দ করো। এই লেখাটা মুছে একটু নিচে লিখে দিন। হ্যাঁ এই লেখাটা মুছে নিচে লিখে দিন। কেন? আচ্ছা পড়তে আমি বলতেছি তাহলে মোহাম্মদ said to Imran, do you like to read Quran? এটা কোন টেন্স বা কোন সেন্টেন্স? এখানে এটা কিন্তু পাস্ট টেন্সে আছে ভার্বটা, আর এই যে মানে ইয়াটা do you like to read Quran, এটা যদি টেন্সের হিসাব করি কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। আর যদি সেন্টেন্সের হিসাব করা হয় এটা কোন সেন্টেন্স? do you like to read Quran? ইন্টারোগেটিভ। আমরা ইন্টারোগেটিভের ধরন করছিলাম দুইটা, একটা হচ্ছে WH কোশ্চেন আর একটা হচ্ছে নন WH কোশ্চেন, দ্যাট মিন্স অক্সিলারি ভার্ব দেওয়া হতে হবে। যেমন ডোটা হচ্ছে অক্সিলারি ভার্ব। সো দুইটা রুলস লিখছিলাম, একটা হচ্ছে যদি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় ইয়েস নো আনসার, যেমন ডু ইউ লাইক টু রিড কোরআন, তুমি কি কোরআন পড়তে পছন্দ করো, হয় হ্যাঁ অথবা কি না। যদি হ্যাঁ না আনসার হয় তাহলে আমরা কি বসাবো বলছিলাম ইফ। যদি আনসার সরাসরি না আসে তাহলে সো আমরা এবার আসে ভার্ব। ইন্টারোগেটিভ সেন্টেন্সে ভার্ব হিসেবে কি ব্যবহার করব আমরা জানি আস্কড। এখানে আর সেড টোল্ড কিছু লেখা যাবে না, তাহলে আমরা কি লিখব? মুহাম্মদ আস্কড ইমরান, তাই না? তো কিন্তু আর আসতেছে না। মোহাম্মদ আস্কড ইমরান, এখানে কমার পরিবর্তে কি বসবে? দ্যাট নাকি অন্য কিছু? থাপড়ায় কানা বলতে জোর করে দিলাম। সো এখানে ইফ বসবে, আস্কড একবার বসাইছি এখান থেকে। সো আমরা এইটা যদি হচ্ছে তোমার এক লাইনের আনসার পাই তাহলে কি হবে? ইফ। তার মানে মোহাম্মদ আস্কড ইমরান, ইফ এখানে ইউ দ্বারা কাকে বোঝাচ্ছে? ইমরান। তাহলে তাহলে কি হবে? তাই না? এখানে ইমরান লিখে দিলাম, ডু আছে প্রেজেন্ট টেন্স, তাহলে এটা কোন টেন্সে যাবে? পাস্ট টেন্স। তাহলে কি হবে? পাস্টের ভার্ব কি হবে? পাস্টের ভার্ব, এর প্রেজেন্টের ভার্ব কি? প্রেজেন্টে কি আছে? লাইক। লাইকের পাস্ট কি? লাইক। তাহলে ইফ হি লাইকড, don't be like this. If he liked to read Quran, তাহলে ভার্ব চেঞ্জ হবে। ভার্ব কেমনে চেঞ্জ হবে? টেন্স অনুযায়ী। এখানে টেন্স কোনটা আছে? এটা প্রেজেন্ট টেন্স না লাইক ভার্ব। এখানে ভার্ব কোনটা? ডো নাকি লাইক? লাইক। ডো তো হচ্ছে তোমার অক্সিলারি ভার্ব। একটা সেন্টেন্সে দুইটা মেইন ভার্ব তো বসতেছে না। আমরা জানি ডো অনেক সময় মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, অক্সিলারি ভার্ব হিসেবে কি হয়? ব্যবহৃত হয়। সো এখানে তো ডো হচ্ছে অক্সিলারি ভার্ব আর লাইক হচ্ছে মেইন ভার্ব। আমরা যদি এটাকে আলাদা ভাবে ব্যাখ্যা করি, সো এখানে আস্কটা কেন বসছে? ইন্টারোগেটিভ সেন্টেন্স বিদায়। আর ইফ বসছে হচ্ছে ইনভার্টেড কমার কারণে, এখানে হি এর কারণে বোঝাচ্ছে সে, এইজন্য হি বসছে ইউ এর কারণে। আর লাইকের পাস্ট ফর্ম হচ্ছে লাইকড। সো এবার আরেকটা ডাব্লিউএস কোশ্চেনে পড়ো ইন্টারোগেটিভ সেন্টেন্সে। আচ্ছা আরেকটা লিখি, সেটা হচ্ছে আচ্ছা এটা হচ্ছে নাজমা said to him, ইনভার্টেড কমা শুরু, what are you doing? আচ্ছা নাজমা said to him what are you doing, এটা কোন টেন্স? ফার্স্ট। এটা হচ্ছে প্রেজেন্ট। যদি সেন্টেন্স হিসাব করে এটা কোন সেন্টেন্স? ইন্টারোগেটিভ। এগুলো ক্লিয়ার করতে হবে। সো ইন্টারোগেটিভ সেন্টেন্সে সেটার জায়গায় কি হবে?
সেটা জায়গায় কি হবে asked, তাহলে নাজমা asked him, এটি হিম দেয়া আছে। এখানে ইনভার্টেড কমার পরিবর্তে আমরা জানি ইন্টারোগেটিভে দুইটা জিনিস বসে, একটা হচ্ছে if আর একটা কি সাবজেক্ট কোশ্চেন। এখানে কি ডু ইউ, হোয়াট আর ইউ ডুইং, এটা কি এক কথায় आंसर আসবে না, তার মানে যে ডাবল কোশ্চেন থাকবে সেটাই হওয়ার কথা। তাহলে এখানে আমরা কি if বসাবো, মানে ইনভার্টেড কমার পরিবর্তে এখানে আমরা কি বসাবো? ইনভার্টেড কমার পরিবর্তে কি বসাবো? ডাবল কোশ্চেন। ডাবল কোশ্চেন কি নতুন করে বসানো যাবে? যেটা আছে সেটাই। কোনটা আছে? হোয়াট। তাহলে হোয়াট এখানে ইউ দ্বারা কাকে বোঝাচ্ছে? হিম। হিম মানে কি ছেলে, তার মানে কি হবে? হি। এখানে আর আছে, কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। এটা পাস্ট কি হবে? ওয়াজ। আর ডুইং তো আছে। তার মানে ইন্টারোগেটিভে যে দুইটা আছে সেটা হচ্ছে এরকম। যদি এক কথায় आंसर আসে অক্সিলারি ভার্ব দিয়ে অথবা হচ্ছে ডাবল কোশ্চেন ছাড়া, তাহলে হচ্ছে ইফ আসবে, আর না হয় ডাবল কোশ্চেন যা আছে তাই চলে আসবে। হইছে এটা? বুঝতে পারছ? সাথে যদি মাথা গেল করে। আচ্ছা, পরে হচ্ছে তোমার ইম্পারেটিভ সেন্টেন্স। আচ্ছা, ইম্পারেটিভ সেন্টেন্সের একটা উদাহরণ যদি আমরা দিই, এটা আমরা শুরুতে বলছিলাম, he said to me, please give me a glass of water. আচ্ছা, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, কারণ আমরা হচ্ছে প্লিজ দেখে বুঝতে পারছি রিকোয়েস্ট বোঝাচ্ছে। তো আমরা যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স করব তখন আমরা কি বলছি যে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে গেলে সেইড এর পরিবর্তে যদি রিকোয়েস্ট বোঝায় তাহলে কি বসবে? রিকোয়েস্ট, তাই না? যদি অর্ডার বোঝায় তাহলে আদেশ বোঝায় তাহলে অর্ডার বসবে। যদি হচ্ছে তোমার এই উপদেশ বোঝায় তাহলে এটা হবে। তাই এখানে পাস্ট টেন্স আছে, তার মানে রিকোয়েস্টেড হবে, হি রিকোয়েস্টেড মি। এখন ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা ইনভাইটেড কমার পরিবর্তে কি বসে বলছি? টু অথবা কি নট টু। নেগেটিভ বুঝাইলে নট টু, আর পজিটিভ বুঝাইলে টু। তাহলে হি রিকোয়েস্টেড মি, এটা কি পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। তার মানে হবে হি রিকোয়েস্টেড মি টু গিভ। আচ্ছা, গিভ হবে নাকি অন্য কিছু হবে? আমরা বলছি যে এবার হচ্ছে টেন্স অনুযায়ী চেঞ্জ করতে হবে। টেন্স যেটা থাকবে সেই টেন্সটা চেঞ্জ হবে। তো এখানে এটা যেহেতু এখানে টু হয়ে গেছে, টু হয়ে যাওয়াটাকে ইনফিনিটিভ বলা হয়। তাহলে এখানে তো অলরেডি চেঞ্জ হয়েছে, হি রিকোয়েস্টেড মি টু গিভ। এখানে মি, মি বলতে কাকে বোঝাচ্ছে? তাকে। তাহলে টু গিভ হিম এ গ্লাস অফ ওয়াটার। আচ্ছা, ধরো সেম জিনিসটা এখানে প্লিজ নাই, তখন কি হবে? এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, কিন্তু তখন অর্ডার হয়ে যাবে, রিকোয়েস্ট আর হবে না। তখন কি হয়ে যাবে? ধরো প্লিজ যদি না থাকে তাহলে কি হবে? হি অর্ডারড মি। কিন্তু পাস্ট টেন্সে বাকিটা ঠিক থাকবে। আবার যদি হচ্ছে মানে উপদেশ থাকে তাহলে কি হবে? অ্যাডভাইস লেখা থাকবে ডোন্ট স্মোক, সেরকম চেঞ্জ হবে। আর যদি এটা নেগেটিভ হতো যে প্লিজ মানে ডোন্ট কিছু লেখা থাকতো যে নেগেটিভ, তাহলে এখানে টু এর জায়গায় কি হতো? জাস্ট নট টু, আর কিছু না। তো এই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তারপরে আসা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। এটা আরো সহজ। অপটেটিভ সেন্টেন্সের দুইটা বসে, যেমন বললো he said to me, may Allah bless you। একটু বলো, সে আমাকে বললো আল্লাহ তোমাকে কি করুক? সহায়। ব্লেস এর তো অনেক অর্থ হয়, আশীর্বাদ করুক, আল্লাহ তোমার সহায় হোক, আল্লাহ তোমার সাথে থাকুক, সবকিছুই হয়। তো সেক্ষেত্রে আমরা কি ধরে নিলাম 100% কি অপটেটিভ সেন্টেন্স। আমরা জানি অপটেটিভ সেন্টেন্সে কি হয়? এখানে সেইটার জায়গায় হয় কি হয়? উইশ হয়, না হলে কি হয়? প্রেড হয়, মানে প্রার্থনা অথবা কি আশীর্বাদ। সো আল্লাহর কাছে দোয়া করছে, এটা কিন্তু প্রার্থনা হতে পারে, আবার কি আশীর্বাদও হতে পারে। যেমন বিয়াতে যেটা সবাই আশীর্বাদ করে, এটা মূলত আশীর্বাদ, এটা কিন্তু দোয়া না।
সো এটা আমরা আশীর্বাদ করতে পারি, দোয়া করতে পারি। যেহেতু এখানে প্রে করা যায়, আল্লাহর কাছে চাইছে মানে দোয়া, আল্লাহর কাছে তার আশীর্বাদ করা হয় না বেসিক্যালি। আচ্ছা, সেক্ষেত্রে আমরা তাহলে কি লিখবো? হি উইশ নাকি প্রেড? প্রেড মি দ্যাট। আল্লাহ, এখানে আল্লাহটা আগে চলে আসবে, কারণ এখানে মেয়ে তো সাবজেক্ট না, সাবজেক্ট কে? আল্লাহ। সো আল্লাহ মেয়ের জায়গায় এটা কি হবে? মডাল অক্সিলারি হবে। মেয়ের মডাল অক্সিলারি হচ্ছে কি? মাই। ব্লেস, মানে কাকে বোঝাচ্ছে? আমাকে। তার মানে কি হবে? মি। এই যে সাবজেক্ট অনুযায়ী এই যে অবজেক্ট সেন্টেন্স, এখানে সাবজেক্টটা কি? আই, আমাকে, এজন্য এটা চেঞ্জ হবে। আচ্ছা, এই হচ্ছে তোমার কি বলে এই অপারেটিভ সেন্টেন্স। এবার আসে এক্সক্লেমেটরি। এক্সক্লেমেটরি তোমার হচ্ছে তোমার কি বলে এই দুঃখ, হাসি, কান্না এসব বুঝাইতে পারে। সো এক্সক্লেমেটরি সেন্টেন্সে যদি বলা হয় আচ্ছা, ধরো বললো দা স্টুডেন্টস said that তো লেখা যাবে দা স্টুডেন্ট said হুররা, না আনন্দ করে, উই অন দা ম্যাচ, আমরা কি করলাম? কি মজা যে আমরা ম্যাচটা জিতে গেলাম। তাহলে এটা কোন সেন্টেন্স? এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্সে কি বসে? তাহলে এটা আনন্দ বোঝাচ্ছে, তার মানে কি হবে? দা স্টুডেন্টস হ্যাঁ এক্সক্লেম, যেটাকে বলা হয় উইথ, আনন্দের সাথে। যদি আনন্দের সাথে হয় তাহলে উইথ কি হবে? জয়। আর যদি দুঃখের সাথে হয় তাহলে সরো, সরো হবে। সো দা স্টুডেন্টস এক্সক্লেমড উইথ জয় হ্যাঁ দ্যাট, এখানে উই অন দা ম্যাচ। তাহলে উই মানে এখানে কে বোঝাচ্ছে? আমরা। সো আমরা এর সাবজেক্ট কি হবে? দে, তারা। হ্যাঁ, এখানে ওয়ান অলরেডি আমরা জানি উইন হচ্ছে কি? প্রেজেন্ট। উইনের পাস্ট হচ্ছে অন, তার মানে এটা কি আছে? পাস্ট ইন্ডিপেন্ডেন্ট। পাস্ট ইন্ডিপেন্ডেন্ট থাকলে কি হবে? পাস্ট পারফেক্ট। তাহলে কি হবে? দে, দের সাথে কি হবে? হ্যাভ নাকি হ্যাড? হ্যাভ হলে তো প্রেজেন্টে চলে যাবে, তার মানে হ্যাড। দে হ্যাড অন দা ম্যাচ। ঠিক আছে? সো এই যে চেঞ্জটা হলো সেটা। যদি কষ্টের কিছু থাকতো তাহলে এক্সটেন্ড উইথ সরো হবে। সো এইগুলো হচ্ছে মূলত তোমার এই সেন্টেন্স অনুযায়ী চেঞ্জ করা। আমরা 5টা সেন্টেন্স টুকটাক দেখাইছি, এত বেশি আসলে দেখে আমরা এক্স্যাক্টলি সময় লাগে না বা এত সময় পাবো না। আর কিছু ওয়ার্ড আছে যেগুলো তোমাদের পড়তে হবে, এগুলোকেও পড়তে হবে। এই যে বিশেষ করে যে ভার্বের চেঞ্জটা যেটা আমি লিখে দিয়েছিলাম, ভিডিও আবার ব্যাক টাইম না দেখে আর লিখতে পারবা। তারপরে হচ্ছে তোমার চেঞ্জ করা, ওই যে বিভিন্ন কিছু ওয়ার্ড দেয়া থাকবে বই, মানে যে কোনো একটা বই তো আছে অবশ্যই সবার কাছে। এখানে দেখবা যে বিভিন্ন ওয়ার্ডের চেঞ্জ ওয়ার্ড থাকে, যেমন হচ্ছে আমরা ইয়েস্টার থাকলে কি লিখতে পারি, দ্যাট বা দোজ থাকলে কি লিখতে পারি, হেয়ার থাকলে কি লিখতে পারি। এইসব করলে সেন্টেন্স নারেশন যেটা সেটা পারা যাবে। যদি আমরা সেন্টেন্স নারেশন পারি তাহলে মানে পরের কাজ হচ্ছে প্যাসেজ নারেশন। প্যাসেজ নারেশনে আসলে তেমন কিছু নাই, আছে জাস্ট রিপোর্টিং বারটা দেওয়া থাকে না অনেক সময়, এই জায়গাটাকে অ্যাড্রেস করার জন্য একটু মানে নিয়ম আছে, যে নিয়মটার সাহায্যে আমরা ধরতে পারবো যে এটা হচ্ছে রিপোর্টিং বার কিনা। আর অনেক সময় একই শ্রোতা মানে একই মানে ব্যক্তি অনেক বক্তব্য দেয়, ওই জন্য কয়েকটা রুলস আছে। কাউকে অ্যাড্রেস করা, অ্যাড্রেসিং উইথ স্যার, এজ এ ব্রাদার, মানে কাউকে সম্বোধন করে কিছু বলা, পজিটিভ কিছু বললে রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ, নেগেটিভ কিছু বললে রিপ্লাই ইন দ্য নেগেটিভ, এই জিনিসগুলো টানতে হয়। আর এডিট, ফার্দার এডিট, এই জিনিসগুলো টানবে। সো তোমরা আগে সেন্টেন্স নারেশন পড়ো, আমরা পরের পার্টে হচ্ছে প্যাসেজ নারেশনের রুলস আর কয়েকটা প্র্যাকটিস করলে প্যাসেজ নারেশন পারবো। সুতরাং এরকম প্র্যাকটিস করো।